নমস্কার, আমি সন্দীপা। শুরু করছি উত্তরের সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের বিশেষ সংবাদ। 15 ফিন্যান্স প্রায় শেষের পথে, আসতে চলেছে 16 ফিন্যান্স। গুরুত্বপূর্ণ এই সময় উন্নয়নমূলক কাজের অগ্রগতি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখতে বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা পরিষদে হাজির হলেন জেলার নবনির্বাচিত বিধায়কেরা। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ চোলাই মদ ও মদ তৈরির উপকরণ উদ্ধার করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অধীন ভোরের আলো থানা এবং এনজেপি আবগারি দপ্তর। চাঞ্চল্য জলপাইগুড়ির রাজগঞ্জে। জঞ্জাল সাফের কাজ শুরু পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে। অবশেষে শুরু হলো সাফাইয়ের কাজ। বকেয়া বেতনের দাবিতে সাফাই কর্মীরা গতকাল থেকে আন্দোলনমুখী হয়েছিলেন। গতকালই বিকেলে তাদের এ মাসের বেতন মিলেছিল, আর তারপর থেকেই আজ থেকে সাফাই কর্মী ইউনিয়নের সদস্যরা শুরু করে দিয়েছেন তাদের কাজ। এই ছবি আজ জলপাইগুড়ি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে লক্ষ্য করা গিয়েছিল। সাফাই কর্মীরা বলেন, গতকাল আমাদের আন্দোলন হয়েছিল বকেয়া বেতনের দাবিতে। আজ কাজ শুরু করলাম কারণ আমাদের কিছু বেতন পেয়েছি। আগামীতে নির্দিষ্ট সময়ের মধ্যে বেতন না পেলে ফের আন্দোলনে অংশগ্রহণ করব। টাকা পয়সা পাই না, এই জন্য কাজ বন্ধ রাখছিলাম। টাকা দিবে দিচ্ছে চেয়ারম্যান, আর পাবো আমরা ওটা দিবে বলে। কয় মাসের টাকা দিচ্ছে এখন? 1 মাসের। 1 মাসের। এখন কি কাজ শুরু? হ্যাঁ, আরও কি পরে দিবে বলছে? বললো এখন পরে দিব, কাজ করতেছি। আপনারা কি খুশি তাহলে? আছে খুশি, এখন কষ্ট থাকলে তো চলতেই হবে, করতেই হবে। আছেন আপনারা? হ্যাঁ, আমাদের যে কালকে যে ধর্মঘট ছিল, যে অস্থায়ীভাবে আমরা যে কর্মচারীরা অস্থায়ী মানে যারা সাফাই কর্মীরা বলছে আমরা কাজ করতে পারবো না, যেন আমাদের বেতন দেয় না, এই নিয়ে অনেক সমস্যা। আমাদের অনেক মানে কত মাস ধরে বলে 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 1 মাসের বেতন দিয়েছে। এখন কাজ শুরু করলো? হ্যাঁ, কাজ শুরু করলো। কাজ তো শুরু করতে লাগবে, যেহেতু আমরা কর্মচারী, আমাদের তো কাজ করতে লাগবে। এটাই সমস্যা, আমাদের বেতন ঠিক মতন হয় না, এটা একটা কষ্ট লাগে আর কি। কালকে তো আপনাদের স্ট্রাইক ছিল, মানে যারা সাফাই কর্মী ছিল, আপনাদেরও গাড়ি চালাতে দেয়নি। আজকের থেকে কি কাজ শুরু হলো? হ্যাঁ, আজকে থেকে পুরো কাজ চলছে, চালু আছে। মানে যেটা দাবি ছিল মেনে নিয়েছে? হ্যাঁ, 1 মাসে দিছে, আরও কালকে বলছে 6 তারিখ মতো কাজ করতে। তারপর এসডিও সাহেব বলছে। হ্যাঁ, এখন কি কাজ করতে খুশি আপনারা? আমাদের খুশি তো চলতেছে, মায়না পাইলে না কাজ হবে, আর না মায়না পাইলে আবার বন্ধ হবে। পোস্ট অফিস কর্মী দাদাকে সামনে রেখে চাকরি দেবার নামে প্রতারণা, আটক 2 ব্যক্তি, তদন্তে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে জলপাইগুড়ি হেড পোস্ট অফিসে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রতারক চক্র ধরা পড়েছে এই খবর ছড়িয়ে পড়তেই খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় কোতোয়ালি থানার পুলিশ। পোস্ট অফিসের অন্যান্য কর্মীদের মধ্যে কয়েকজন অভিযোগের সুরে বলেন, বেশ কিছুদিন ধরে আমাদের কাছে খবর আসছিল আমাদের কর্মী শুভময় সরকার এবং তার ভাই বিভিন্ন ব্যক্তির কাছে প্রাইভেটে মাধ্যমিক পরীক্ষার ব্যবস্থা করে অধিক নম্বর পাইয়ে দিয়ে পোস্ট অফিসে চাকরি পাইয়ে দেবেন এবং এর বিনিময়ে বিপুল পরিমাণ অর্থ তুলতেন তারা। এরপরেই পুলিশ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য কোতোয়ালি থানায় নিয়ে যায়। আমার কোনো দরকার নেই, ঠিক আছে? আমার সব ইচ্ছা নেই, আর আমার বোন ব্যক্তিগত জায়গা আমার করছে আমার নাম করে, আমি পোস্ট অফিসে চাকরি করি আমার নাম করে, এরকম ব্যাপার আমাকে সামনে রাখে, আমাকে মার্কেটিং করে যে এই ছেলেটাকে আমরা চাকরি দিচ্ছি। আমি কিন্তু চাকরি 2016 সালে এই ছেলেটাকে আমরা চাকরি দিচ্ছি, প্রমোশন দিচ্ছি, তোমরা টাকা দিলে তোমাদেরটাও হবে। এইভাবে এরা অনেক দিন ধরে অনেকের কাছে অ্যাপ্রোচ করতেছিল। গতকালকেও একজন মহিলা এসেছিলেন, তার মাকে নিয়ে এসেছিলেন, তারা 10,000 টাকা না কত টাকা দিয়েছে, আরও 1 লাখ টাকা চাইছিল, পরে বলছে যে দিতে পারে নাই। সেটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে, পোস্ট অফিসে অনেক অশান্তি হয়েছে। হয় চাকরি হয়, ঠিক আছে, জিডিএস বলে সেটাকে। সেখানে বাইরের থেকে কিছু লোকজন বা এখানকার কিছু লোকজনকে ওরা করবে, মানে প্রাইভেটে মাধ্যমিক পরীক্ষা দেওয়ায় নাম্বারটা যাতে অনেক বেশি থাকে, সেই বেশি নাম্বার দিয়ে ওরা তারপরে পোস্ট অফিসে অ্যাপ্লাই করা। এরকম গরমের কারণে বদল স্কুলের সময়সূচি, স্বস্তিতে পড়ুয়া এবং শিক্ষকরা।
গরমের ছুটি শেষে গত সোমবার থেকে মালবাজার মহকুমার বিভিন্ন সরকারি স্কুলে পুনরায় পঠন পাঠন শুরু হয়েছে। তবে স্কুল খোলার পর থেকেই তীব্র গরমের কারণে শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের সমস্যার মুখে পড়তে হচ্ছিল। গত রবিবার থেকে তাপমাত্রা আগের তুলনায় অনেকটাই বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে। এই পরিস্থিতিতে রাজ্য শিক্ষা দপ্তর সরকারি নির্দেশ জারি করে গত বুধবার থেকে স্কুলের সময়সূচিতে পরিবর্তন আনে। নতুন নির্দেশ অনুযায়ী প্রচণ্ড গরমের কথা মাথায় রেখে প্রতিদিন সকাল 6:30 থেকে 10:30 পর্যন্ত স্কুল চলবে। বৃহস্পতিবার সকালে বিভিন্ন স্কুল পরিদর্শন করে দেখা যায় ছাত্রছাত্রীরা স্বাভাবিকভাবেই পড়াশোনা করছে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে খুশি পড়ুয়া শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকরা। দীর্ঘদিন ধরেই উঠছিল যে তীব্র গরম থেকে রেহাই পেতে স্কুলগুলো সকালবেলায় পরিচালনা করা হোক। সেই দাবির প্রেক্ষিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সকলের মতে দিনের সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়তে থাকে, তাই বেলা বাড়ার আগেই স্কুল ছুটি হয়ে যাওয়ায় গরমের কষ্ট অনেকটাই কমছে। নতুন সময়সূচিতে স্বস্তি ফিরেছে ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের মধ্যে। এখন গরম পড়ছে, আমরা পুরো খুশি। পুরো গরম আসতে পারছি না স্কুলে, তার জন্য সকালবেলা স্কুল হতে আমরা পুরো খুশি। এখন সরকারি নির্দেশ মোতাবেক মর্নিং শিফট টেস্ট হচ্ছে সকাল 6:30 থেকে 11টা পর্যন্ত। এই প্রচণ্ড তাপ প্রবাহের জন্য বাচ্চারাও উপস্থিত হচ্ছে ভালো রকম, বাচ্চারাও খুশি সকালবেলা স্কুল হওয়ার জন্য। আপনার নাম? দেবব্রত রায়, হেড টিচার, দক্ষিণ ধূপসিংড়া প্রাইমারি। শিক্ষা দপ্তরের নির্দেশে প্রচণ্ড গরম থেকে মুক্তি পেতে দুপুরের বদলে সকালে পঠন পাঠন জলপাইগুড়ির বিভিন্ন সরকারি স্কুলগুলোতে। সাত সকালে বন্দে মাতরম গানের মধ্যে দিয়েই শুরু হয়ে গেল বিদ্যালয়ের পঠন পাঠন। গরমের হাত থেকে রেহাই পেতে দুপুরের বদলে বৃহস্পতিবার সকালে সরকারি স্কুলে চলছে পঠন পাঠন। সকালে স্কুলে পঠন পাঠন শুরু হওয়ায় পড়ুয়াদের উপস্থিতির হার অনেকটাই বেশি। গরমের হাত থেকে রেহাই পেতে সকালে স্কুল হওয়ায় খুশি পড়ুয়ারা। জলপাইগুড়ি কালিয়াগঞ্জ হাই স্কুল শিক্ষা দপ্তরের নির্দেশে আজ থেকে দুপুরের বদলে সকালে স্কুলে চলেছে পঠন পাঠন। বর্ষা রায়। কোন ক্লাস? ক্লাস 11। কোন স্কুল? কালিয়াগঞ্জ উত্তমেশ্বর হাই স্কুল। সকালে স্কুল কেন, আর দুপুরে কি হলো? প্রচণ্ড গরম, দুপুরে একবারে ক্লান্ত শরীর হয়ে যায়, আমরা প্রেয়ার লাইনে করতে পারি না, আর গরমে টাইমে একদম শেষ হয়ে যাই, আর ঘুম পায়, আর এত গরম আর এত হাল্লা চিল্লা হয় না গরমের মধ্যে, এমনি আমার বেশি এসে লাগে। তা আজকে থেকে খুবই ভালো লাগতেছে। সকালবেলা প্রেয়ার লাইনও আমরা শান্তি মতন করতে পারলাম, ছায়ার মধ্যে, এনার্জিও লাগতেছে শরীরটা। খুশি? হ্যাঁ খুশি। এই প্রথম স্কুল কি মানে দুপুরে স্কুল সকালে হলো এখন আজকের থেকে? আগে কি সকালে হতো তোমাদের? না, আগে সকালে হতো না, ক্লাস 10টা থেকে শুরু হতো। এখন সকাল 6টার সময় স্কুলে চলে আসছো? সকাল 6টায় চলে আসছো স্কুলে? না, 6:10 এরকম হচ্ছে, বাড়ি থেকে বাড়াচ্ছি 6টার দিকে। আচ্ছা, এখন কি মনে হচ্ছে স্কুলে ছাত্রছাত্রী প্রচুর এসছে? হ্যাঁ, আজকে খুব প্রচুর আসছে। কেন? কারণ হচ্ছে সকালবেলা গরম কম, আর দুপুরবেলা একটু গরম বেশি করে, রৌদ্র আসতে চায় না অনেকজনই, সেই কারণেই ছাত্রছাত্রীদের উপস্থিতি একটু বেশি সকালে বলে। গত 2 দিনের থেকে আজকে ছাত্রছাত্রীদের উপস্থিতি অনেক বেশি। কেন? মনে হচ্ছে যেন গরমে ওরা কষ্ট পাচ্ছিল, সেই কারণে হয়তো অ্যাটেন্ডেন্স কম ছিল। এখন ওরা সকালবেলায় আসতে অনেক সুবিধা, তাই এখন আসছে, আজকে অনেক বেশি অ্যাটেন্ডেন্স। এবং মানে সঙ্গীতের মধ্য দিয়েই জনগণমন এবং বন্দে মাতরম মধ্যে দিয়েই। হ্যাঁ, প্রথমে বন্দে মাতরম এবং তারপরে জনগণমন, এই দিয়েই আমাদের শুরু হয়েছে আজকে প্রেয়ার। আপনার নাম আর পরিচয়? অমিত হালদার। পরিচয়টা? অমিত হালদার, কালিয়াগঞ্জ উত্তমেশ্বর হাই স্কুলে। দিন চলবে আপাতত এখন সেভাবে বলেনি। প্রথম অবস্থা আমরা যেটা জানি যে 2 সপ্তাহ, তো যেহেতু গরমটা এই মুহূর্তে প্রচণ্ড বেশি, এবং এটা ঠিকই এই তীব্র গরমের মধ্যে দিনের বেলায় যদি বিদ্যালয় চলতো তাহলে অনেক ছাত্রছাত্রী হয়তো অসুস্থ হয়ে পড়তো, ছাত্রছাত্রীর হারটাও কম হতো, উপস্থিতির হারও কম হতো। ছাত্রছাত্রীদের এই সুবিধার কথা ভেবে সরকার বা শিক্ষা দপ্তর যে সিদ্ধান্ত নিয়েছে সেটা সময়োপযোগী। আমি এই সিদ্ধান্তের সাথে আমরা প্রত্যেকেই শিক্ষক শিক্ষিকাদের সাথেও কথা বলেছি, প্রত্যেকেই এই ব্যাপারটা খুশি। আপনার নাম পরিচয়টা? আমার নাম অনিরুদ্ধ শর্মা, প্রধান শিক্ষক, কালিয়াগঞ্জ উত্তমেশ্বর উচ্চ বিদ্যালয়। জলপাইগুড়ি রাজগঞ্জে বিপুল পরিমাণ চোলাই মদ ও মদ তৈরির উপকরণ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।
ঘটনাটি ঘটেছে আজ রাজগঞ্জের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের নেপালি বস্তি এলাকায়। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অধীন ভোরের আলো থানা এবং এনজেপি আবগারি দপ্তরের যৌথ উদ্যোগে একটি অভিযান চালানো হয়। অভিযানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও উপস্থিত ছিলেন। গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে এই হানা দেওয়া হয় বলে জানা গিয়েছে। অভিযানে ওই এলাকায় একটি অবৈধ চোলাই মদের কারখানার হদিশ মেলে। তল্লাশিতে বিপুল পরিমাণ মদ ও মদ তৈরির উপকরণ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে মোট 240 লিটার আইডি, 320 লিটার ফার্মেন্টেড ওয়াশ এবং 600 লিটার কাঁচা সামগ্রী উদ্ধার হয়েছে। পাশাপাশি 17টি ড্রাম এবং 3টি অ্যালুমিনিয়ামের হাঁড়িও বাজেয়াপ্ত করা হয়েছে। উল্লেখযোগ্যভাবে অভিযুক্তরা অত্যন্ত কৌশলে মদ ও সরঞ্জাম লুকিয়ে রেখেছিল। একটি নির্মীয়মান বাড়ির সেপটিক ট্যাঙ্কের ভিতরে একটি ফ্রিজের মধ্যে এবং মাটির নিচে বিশেষভাবে চোলাই মদ সংরক্ষণ করা হয়েছিল। ফ্রিজের ভেতরে কয়েকশো বোতলে ভরে এই অবৈধ মদ মজুত রাখা ছিল বলে জানা গিয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এবং এই চক্রের সঙ্গে যুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। বিশাল বড় ভান্ডার। যে আমাদের বড়বাবু খুব অ্যাক্টিভ হয়ে গেছে এখন আমাদের সরকার চেঞ্জ হওয়ার পর থেকে। আর আমরা চাই যে এইভাবে লাগাতার যে যারা এই এই চুল্লু বাড়িতে দেশের মধ্যে তৈরি করে তাদের বিরুদ্ধে লাগাতার অভিযান চলুক এবং আমাদের পরিবেশটা যে আছে পরিবেশটা সুস্থ সবল রাখুক। এর ফলে কি এলাকার মানুষ খুশি? কারণ এদের জন্যই আমাদের আজকে ইয়ং যে জেনারেশন যে আছে তারা নষ্ট করতে চলে যাচ্ছে। আর আমরা বড়বাবু এবং আমাদের যে এক্সাইজ ডিপার্টমেন্টে আছে আমরা তাদেরকে বলবো যে এই যে হেরোইন, ড্রাগস, আবার কী কী পাউডার আছে এই জিনিসগুলো যাতে এইগুলোর বিরুদ্ধে যাতে লাগাতার অভিযান চালায় এবং যারা মেন যারা এগুলো বিক্রি করে আমি তা বলবো যে তাদেরকেও তাদের অতি শীঘ্রই গ্রেপ্তার করে। আজকে আমরা কিছুক্ষণ আগে দেখতে পেলাম তা আমাদের আমবাড়ি ভোরের আলো থানার ওসির নেতৃত্বে এবং আমাদের যে এনজেপি যে আমাদের আছে থানার যে আমাদের অ্যাক্সিস ডিপার্টমেন্টের যে অফিসার আছে ওনাদের নেতৃত্বে আজকে আমি দেখলাম যে বিশাল পরিমাণের আজকে আমাদের যে দেশীয় মদ ওনারা আজকে অভিযান করে আজকে উদ্ধার করলো। তো এর জন্য আমাদের যে গ্রামবাসী আছে ওনারা খুবই খুশি। তো এখন নতুন সরকারের আমলে আমরা চাচ্ছি যে আমাদের যে এরকম মদ, জুয়ার আসর, ঠিক আছে, এগুলো আমরা কখনোই বরদাস্ত করব না। তো আমি সবচেয়ে থেকে বেশি খুশি এগুলোর ব্যাপারে। আমি চাই প্রশাসন এদের হাতে কঠোরভাবে এনারা এটাকে দমন করার চেষ্টা করুক। এর জন্য গ্রামের মানুষও খুশি এবং এই মদ জুয়ার জন্য আজকে আমাদের গ্রাম বাংলায় প্রায় আমাদের যে পরিবারগুলা প্রায় নষ্টের দিকে হতে চলছে আর কি। এর জন্য অনেকটা আমাদের গ্রামবাসীরা নিস্তার পাবে। তো এর জন্য আমি অনেকটাই খুশি। কি বলে ভোরের আলো থানার পুলিশ অভিযান চালাচ্ছে? আমি আমাদের ভোরের আলো থানার ওসিকে আমি এবং কি আমাদের এনজিবি থানার যারা অ্যাক্সিস ডিপার্টমেন্টের যারা অফিসাররা আছে এই কাজ করাতে আমি ওনাদেরকে বিশেষভাবে আমরা ধন্যবাদ জানাবো আমার পক্ষ থেকে। লাগাতার এরকম অভিযান চললে কি ভালো হয়? আমার মনে হয় এরকম অভিযান যদি লাগাতার চলে তাহলে খুবই ভালো হয়। মানুষ এগুলোর থেকে নিস্তার পায় এবং সুন্দরভাবে স্বাধীনভাবে ওনারা বসবাস করার একটা সুন্দর সুব্যবস্থার ওনারা একটা ব্যবস্থা পায় আর কি। নতুন সরকার আসার পরে কি পুলিশের এরকম অ্যাক্টিভিটিস বাড়ছে মনে হচ্ছে? হ্যাঁ, নতুন সরকার আসার পরে পুলিশ প্রশাসনের তরফ থেকে অনেকটা অ্যাক্টিভিটি বেড়েছে। এটা লাগাতার চলুক আমি আশা করি। আমার নাম অজয় অধিকারী, রাজগঞ্জ মন্ডল 1-এর আমি জেনারেল সেক্রেটারি দায়িত্বে আছি। দীর্ঘদিন পর খুলল নদী, কাজে ফিরলেন প্রায় 2000 শ্রমিক। দীর্ঘদিন ধরে নদীতে কাজ করা শ্রমিকেরা নদী দ্রুত খোলার দাবি জানিয়ে আসছিলেন। ভোটের আগেই নদীতে বালি পাথর তোলার কাজ বন্ধ হয়ে যাওয়ায় জীবিকা সংকটে পড়েছিলেন তারা। জানা গেছে ঘিসবস্তি এলাকায় প্রায় 2000 শ্রমিক রয়েছেন যারা প্রতিদিন নদী থেকে বালি ও পাথর সংগ্রহ করে ছোট গাড়িতে লোড করার মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। কিন্তু গত কয়েক মাস ধরে নদী বন্ধ থাকায় তাদের আয় রোজগার প্রায় বন্ধ হয়ে গিয়েছিল, ফলে আর্থিক সমস্যার মুখে পড়তে হয় বহু পরিবারকে। অবশেষে বৃহস্পতিবার থেকে সরকারি নিয়ম মেনে নদী থেকে বালি ও পাথর সংগ্রহের কাজ পুনরায় শুরু হয়েছে। এতে শ্রমিকদের মধ্যে খুশির হাওয়া বইছে।
শ্রমিকেরা জানান, কাজ শুরু হওয়ায় তারা স্বস্তি পেয়েছেন এবং এর জন্য নতুন সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। বৃহস্পতিবার সকাল থেকে ঘিস নদীতে শ্রমিকদের ব্যস্ততা লক্ষ্য করা যায়। বেলচা দিয়ে নদী থেকে বালি ও পাথর তুলে ছোট গাড়িতে লোড করতে দেখা যায় তাদের। দীর্ঘ বিরতির পর কাজে ফিরতে পেরে শ্রমিকেরা সন্তোষ প্রকাশ করেছেন এবং নিয়ম মেনে কাজ চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন। আমাদের কাজ খুব সুবিধা হয়েছে, কোনদিন খাইতেছি, গরিব লোক ভোগের মধ্যে অনুমতি চলতেছি। হ্যাঁ, কতদিন হবে গরিব লোক, আমরা খুব ভালো খাইতেছি, এই যে আজকে চলতেছে, গরিব লোক খুব সুবিধা হয়েছে। তোমরা মধ্যে আমরা নিয়ম মতো চলবো। তোমরা কি হাত দিয়ে করতেছো? হ্যাঁ, হাত দিয়ে করতেছি। এই যে বেলচা সামনে আছে, গাড়িতে না রোডে, কোনো জেসিবি জেসিবি নাই। তো কি চাচ্ছ সরকারের কাছে, কি দাবি থাকবে? দাবি থাকলে আমরা এইটাই মানে চাইতেছি করে খাবো। তোমার নাম? জেসিবি নামে না নদীতে। তোমার নাম? আমার নাম মোসেন আলী। আমাদের এই গাড়িগুলা প্রশাসন আজকে থেকে চালু করছে, এইভাবে যেন আমার গাড়িগুলা চলে। আমরা জিসিবি ছাড়া গাড়িগুলা চলতেছে, আমরা সবাই লোড করতেছি। এইভাবে যেন আমার আরো 1 মাস টাইম দেয়। যেই সরকারটা করছিল যে আগে 3 মাস বন্ধ, আমরা এই ইলেকশনের জন্য আজকে 1 মাস যাবত আমরা বসে আছি। কারণ আমার এইরকম রুটি নেই আমাদের বাড়িতে। আরো 1 মাস আমরা টাইম চাবো সরকারের কাছে, আমরা আবেদন করতেছি। হাত দিয়ে লোড করতেছি, আমরা এই বেলচা দিয়ে লোড করতেছি। আমরা সব ছোট গাড়ি, ছোট গাড়ি আমরা যদি আমরা লোড করি, আমাদের এইখানকার মজুর, তাতেই আমার দিন সংসার চলে যাবে। কত মজুর আছে এখানে? এইখানে কমসে কম 2,000-2,500 আছে আমার। সবাই খুশি আছে? সবাই খুশি আছে। আপনার নাম? আমার নাম জবেদ আলী। এখনই নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। উত্তরবঙ্গের ম্যানেজমেন্ট শিক্ষার নতুন দিশা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অনুমোদিত EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য ম্যানেজমেন্ট কলেজ হিসেবে দ্রুত পরিচিতি লাভ করেছে। গত দীর্ঘ 8 বছর ধরে এই প্রতিষ্ঠান সফলভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন ম্যানেজমেন্ট স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্পোরেট জগতে সুপ্রতিষ্ঠিত করে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ, যেখানে আধুনিক পাঠ্যক্রম ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে পরিচালিত হয় একাধিক চাহিদা সম্পন্ন কোর্স। এখানে পড়ানো হয় BBA, BCA, BBA in হসপিটাল ম্যানেজমেন্ট, BBA in IT and ITES, BBA in ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং MBA। অভিজ্ঞ দক্ষ অধ্যাপক অধ্যাপিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা শুধু পাঠ্যজ্ঞানই নয়, বরং বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্ব গুণ ও নৈতিক চরিত্র গঠনের সুযোগ পেয়ে থাকে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস সবসময় অগ্রাধিকার দেয় প্লেসমেন্ট ও ইন্ডাস্ট্রি এক্সপোজারকে। বর্তমানে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে 45টিরও বেশি স্বনামধন্য কোম্পানি ও সংস্থা। প্রতিষ্ঠানের ঠিকানা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, পান্ডাপাড়া, কালীবাড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 8250031303। প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়ে উত্তরবঙ্গে ফিরলেন আনন্দময় বর্মন। শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন রাজ্য সরকারের মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন আনন্দময় বর্মন। মন্ত্রিসভার সম্প্রসারণে স্থান পাওয়ার পর শপথ গ্রহণ সম্পন্ন করে বৃহস্পতিবার সকালে উত্তরবঙ্গে ফিরলেন তিনি। সকালে নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে পৌঁছতেই দলীয় কর্মী সমর্থকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে গোটা স্টেশন চত্বর। মন্ত্রীকে স্বাগত জানাতে সকাল থেকেই নিউ জলপাইগুড়ি স্টেশনে ভিড় জমাতে শুরু করেন বিজেপি কর্মী ও সমর্থকরা। হাতে দলীয় পতাকা, ফুলের তোড়া এবং মালা নিয়ে উপস্থিত ছিলেন বহু মানুষ। ট্রেন থেকে নামতেই ভারত মাতা কি জয় ও দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা। কর্মী সমর্থকরা ফুলের মালা ও উত্তরীয় পরিয়ে নবনিযুক্ত প্রতিমন্ত্রীকে সংবর্ধনা জানান। এরপর একটি খোলা জিপে করে তাকে নিয়ে যাওয়া হয় বাড়ির উদ্দেশ্যে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে আনন্দময় বর্মন বলেন, এতদিন আমি এলাকার বিধায়ক হিসেবে মানুষের জন্য কাজ করেছি। জনগণের সমস্যা, উন্নয়নের দাবি এবং এলাকার প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে কাজ করার চেষ্টা করেছি।
এবার দল এবং সরকার আমাকে আরও বড় দায়িত্ব দিয়েছে। আমি সেই দায়িত্ব যথাসাধ্য নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করার চেষ্টা করব। মানুষের প্রত্যাশা পূরণ করাই আমার প্রধান লক্ষ্য। তিনি আরও বলেন, আজ যেভাবে কর্মী সমর্থকরা আমাকে স্বাগত জানাতে এসেছেন তাতে আমি সত্যিই আপ্লুত। এই ভালোবাসা ও আশীর্বাদ আমার কাছে অনেক বড় প্রাপ্তি। মানুষের এই বিশ্বাস এবং আস্থা বজায় রাখার জন্য আমি সর্বশক্তি দিয়ে কাজ করব। উত্তরবঙ্গের উন্নয়ন প্রসঙ্গেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। তার দাবি, নতুন সরকার উত্তরবঙ্গের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানে বিশেষ গুরুত্ব দেবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে একাধিক পদক্ষেপ গ্রহণ করবে। অন্যদিকে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করতে ছাড়েননি আনন্দময় বর্মন। তিনি বলেন, তৃণমূল কংগ্রেস আর আগের অবস্থায় নেই। দল ভেঙে দুটুকরো হয়ে গিয়েছে। মানুষের সমর্থনও তারা ক্রমশ হারাচ্ছে। তার এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রসঙ্গত, মাটিগাড়া নকশালবাড়ি কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে দীর্ঘদিন ধরেই সক্রিয় রাজনীতি করে আসছেন আনন্দময় বর্মন। এবার রাজ্য মন্ত্রিসভায় স্থান পাওয়ায় তার অনুগামীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা তুঙ্গে। কর্মী সমর্থকদের দাবি, এলাকার একজন জনপ্রতিনিধি মন্ত্রিসভায় স্থান পাওয়ায় উত্তরবঙ্গের উন্নয়ন আরও গতি পাবে এবং দীর্ঘদিনের বিভিন্ন দাবি পূরণের ক্ষেত্রেও ইতিবাচক ভূমিকা দেখা যাবে। নবনিযুক্ত প্রতিমন্ত্রীকে ঘিরে বৃহস্পতিবার নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে শুরু করে তার বাড়ি পর্যন্ত যে উচ্ছ্বাস ও জনসমাগম দেখা গেল তা স্পষ্টভাবে তুলে ধরেছে কর্মী সমর্থকদের প্রত্যাশা এবং তার প্রতি মানুষের আস্থার ছবি। এখন নতুন দায়িত্বে তিনি কিভাবে কাজ করেন এবং এলাকার উন্নয়নে কতটা ভূমিকা রাখতে পারেন সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের। অবশ্যই তৃণমূল কংগ্রেস সবাই জানতো যেদিন এদের সরকারের পতন হবে তারপরের দিন থেকে তৃণমূল কংগ্রেস পার্টির কোনো অস্তিত্ব বাংলায় থাকবে না, গোটা দেশে থাকবে না। তারই প্রতিফলন শুরু হয়েছে আগামী দিনে। এখন পার্টি শুধু দুভাগ হয়েছে, এরপরে দেখুন পার্টিটা ছিন্ন ভিন্ন হয়ে এই পার্টিটা ধুলোয় মিশে যাবে। দেখুন, যে পার্টি এত দুর্নীতির সাথে যুক্ত, যে পার্টির শীর্ষ নেতৃত্ব এক না একতন্ত্র চালায়, যে পার্টিতে কোনো গণতন্ত্র থাকে না, যে পার্টিতে নিজেদের লোকেরা নিজেদের নেতারা ভয়ে ভয়ে থাকে, আতঙ্কে থাকে, সেই পার্টি এরকম সিস্টেমে পরিণত হবে সবাই জানে। আমাদের এখানটায় প্রথমত আমাদের বাংলা থেকে দুর্নীতিকে সমাপ্ত করতে হবে, এখানকার শিক্ষাক্ষেত্র স্বাস্থ্যক্ষেত্রকে উন্নতি করতে হবে, পরিকাঠামোগত উন্নয়ন করতে হবে এবং গোটা রাজ্য সরকারের এবং কেন্দ্র সরকার যে সমস্ত সরকারি সুযোগ সুবিধা থেকে দীর্ঘদিন বাংলার মানুষ বঞ্চিত হয়েছিল তাদেরকে আবার তাদের প্রাপ্য অধিকার, তাদের প্রাপ্য যে সুবিধাগুলো আছে সেগুলো পেয়ে দেওয়ার করতে। অবশ্যই আমরা আশাবাদী যে আগামী দিনে শিলিগুড়িও জেলা হবে এবং গোটা রাজ্যের উন্নয়নের সাথে সাথে শিলিগুড়িও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কারণ শিলিগুড়ি একটা খুব গোটা উত্তর পূর্ব ভারতের একটা গেটওয়ে বলে জানি। এখানে চিকেন নেক্স রয়েছে। শিলিগুড়ির একটা ভৌগোলিক এবং রাজনৈতিক বা বাণিজ্যিক দিক থেকে যা গুরুত্ব আছে, আগামী দিনে শিলিগুড়ি জেলা হতেই পারে। কংগ্রেস এই যায় যেখানে যায়, কংগ্রেস গোটা দেশের থেকে যেমন ধীরে ধীরে শূন্য হয়ে যাচ্ছে, আগামী দিনে এই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সমাপ্ত হয়ে যাবে, কংগ্রেসও গোটা দেশের থেকে মিটে যাচ্ছে। বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা পরিষদে উপস্থিত হলেন জেলার নবনির্বাচিত বিধায়কেরা। 15 ফিনান্স প্রায় শেষের দিকে, 16 ফিনান্স শুরু হতে চলেছে। এই গুরুত্বপূর্ণ সময়ে জেলার বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে অগ্রগতি খতিয়ে দেখতে এই বৈঠকের আয়োজন করা হয়। জেলা পরিষদের অন্তর্গত বিভিন্ন প্রকল্পে কি কি কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং আগামী দিনে কোন কোন উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করা হবে সে বিষয়ে বিশদ আলোচনা করেন জনপ্রতিনিধিরা। জেলা পরিষদের প্রতিনিধিদের পাশাপাশি প্রশাসনিক আধিকারিকদের সঙ্গেও সৌজন্য বিনিময় করেন নবনির্বাচিত বিধায়কেরা। বিধায়কদের বক্তব্য অনুযায়ী 15তম অর্থ কমিশনের অধীনে সম্পন্ন কাজগুলির মূল্যায়ন করা হয়েছে এবং 16তম অর্থ কমিশনের অধীনে ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও খোঁজ খবর নেওয়া হয়েছে। জেলা পরিষদের কাজকর্ম আরও গতিশীল ও কার্যকর করার উপর জোর দেন তারা। এদিন জনপ্রতিনিধিরা জানান, উন্নয়নের ধারাকে বজায় রাখতে এবং জনস্বার্থে কাজকে আরও ত্বরান্বিত করতে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করা হবে। পাশাপাশি ভালো কাজের জন্য সরকার সর্বদা জেলা পরিষদের পাশে থাকবে বলেও আশ্বাস দেন তারা। আজকের বৈঠক ছিল আমাদের 15 ফিনান্স তো প্রায় শেষ, 16 ফিনান্সের আমাদের যে প্ল্যান, সেই গাইডলাইন অনুসারে যে আমাদের প্ল্যান দিতে হবে, কাজকর্ম দিতে হবে, সেই কাজের নামের তালিকা আমরা আমাদের নতুন সরকারের নতুন যে জেলা পরিষদের যে জেলার যে জলপাইগুড়ি জেলার যে 7টা বিধায়ক, একজন বিধায়িকা আছেন, তাদের প্রত্যেককে নিয়ে আমরা একটা বৈঠক করলাম। আমরা সবাই মিলে একত্রিতভাবে
যাতে কাজ করতে পারি এবং কাজের নামগুলো যাতে আমরা সেইভাবে জনমুখী কাজ যেন আমাদের সবাই যৌথ আমরা আলোচনার ভিত্তিতে আমরা কাজের নামগুলো যেন দিতে পারি এবং সেটা যেন জনকল্যাণমূলক হয়। তারাও কি আশ্বাস দিয়েছে যে সমন্বয় রেখে একদম একদম সমন্বয় রেখেই ওনারা কাজ দেবেন, ওনারাও আশ্বাস দিয়েছেন। কি আলোচনা হলো, কেমন আলোচনা হবে? জেলা পরিষদ, জলপাইগুড়ি জেলা পরিষদে একটা সমন্বয় বৈঠক হলো। আমরা নবনির্বাচিত বিধায়ক আর জেলা পরিষদের যারা ছিলেন তাদের সাথে একটা সমন্বয় একটা বৈঠক হলো। আগামী দিন যে 16 ফিনান্সের যে কাজ হবে সেই কাজটা, উন্নয়নমূলক কাজটা কী করে করা যাবে, কোথায় কোথায় করা যাবে সেটা আমরা বলছি। এবার আমাদের যেটা বক্তব্য ছিল, আমরা বলছি স্বচ্ছতার সহিত উন্নয়নমূলক কাজ করবেন, আমরা আপনাদের সাথে আছি। বিশেষ করে অন্তত যেসব কাজ করা হবে জেলা পরিষদের মাধ্যমে, সেখান থেকে যেন জেলা পরিষদের জন্য কিছু আর্থিক বরাদ্দ হয়, সেদিকেও লক্ষ্য রাখবেন। আমরা যেটা নতুন নতুন প্রস্তাব দিলাম জেলা পরিষদে, যেরকম ওই হাই রোডের পাশে ফাটাপুকুর বলে একটা পুকুর আছে, ঐতিহ্যবাহী পুকুর, সেই পুকুরটাকে সংস্কার করে একটা চিলড্রেন গার্ডেন করার জন্য আগামী দিন যদি সেখানে একটা চিলড্রেন গার্ডেন করা যায় এবং সেই পুকুরটাকে খনন করে বোট, স্পিড বোট যদি করা যায়, তাহলে ওইখান থেকে একটা জেলা পরিষদের একটা ইনকামের একটা জায়গা হয়, কয়টা লোকেরও কর্মসংস্থান হয়। এই প্রস্তাবটা আমি রাখি এই রাজগঞ্জ বিধানসভার বিধায়ক হিসেবে। একটা সৌহার্দ্যপূর্ণ দেখলাম। হ্যাঁ, বললেন। তা আমরা বলছি যে আমাদের সাথে যারা কাজ করবেন জনগণের, তাদের সাথে আমরা আছি, আর স্বচ্ছ পরিচ্ছন্নভাবে কাজ করবেন, আমরা থাকবো, আমরা আছি। পরিষদের কী কী কাজ হয়েছে, কী অবস্থায় জেলা পরিষদের 15 ফিনান্স থেকে আমরা জিজ্ঞেস করলাম যে কত কাজ হয়েছে, 15 ফিনান্সের কত খরচ হয়েছে, 15 ফিনান্সের কী, এবং আগামীতে 16 ফিনান্স এটা হয়ে যাচ্ছে 15 ফিনান্সটা, ওটা থেকে কী কী কাজ হবে, আর যে ফান্ডটা রয়েছে সেই ফান্ডটা কী পারপাসে খরচ হবে এবং কোনটা কী খাতে খরচ হবে, এটা আপনারা বিশ্লেষণ করুন। ওনারা বললেন ঠিক আছে আপনারা একটা করে কাজ করে নিন। আমরাও বললাম ঠিক আছে, আমরা যতটুকু পারবো করে দেবো। জানি না আমরা কতটুকু হবে, এবং আমি এখানে বলে গেলাম যে আপনারা কাজ করার আগে বোর্ড লাগান না কাজ করার পরে বোর্ড লাগান। যেটা ন্যাচারাল নিয়ম আছে যে কাজ হয়ে যাওয়ার পরে সেখানে বোর্ড লাগানো হয়। এখানে জেলা পরিষদের কাজ হয়েছে অথচ কাজ হয়নি, অথচ আপনারা বোর্ড লাগিয়ে রেখে দিয়েছেন, এটা কেমন ব্যাপার? জেলা পরিষদ আজকে কেউ ছিল? জেলা পরিষদে যাদের সাথে আলোচনা হলো কারা ছিলেন আজকে? সভাধিপতি ছিলেন, পঞ্চায়েত সমিতির সভাপতি ছিল, এডিএম সাহেব ছিল। এই প্রশ্ন যখন করলেন সভাধিপতি ভাইরা কি জানান? না, ওনারা বললেন না এটা হওয়া তো উচিত নয়, আপনি যেটা বলেছেন এটা ঠিকই বলেছেন, এটা হওয়া ঠিক না। আমি দ্বিতীয়বার বললাম, আর একটা ব্যাপার বললাম, সেটা হচ্ছে ডাবগ্রাম 2-এ বানেশ্বর মোড়ের ওখানে মে ফেয়ার বলে একটা ইয়ে হচ্ছে, ওখানে তৈরি হয়েছে, বাড়ি বিশাল একটা আপনার ইয়ে তৈরি হচ্ছে, বিশাল বড় বিল্ডিং একখানা তৈরি হয়েছে। সেটা কি হবে জানি না, কিন্তু সেটা সরকারি যে একটা ড্রেন, কর্পোরেশনের 40 নম্বর 39 নম্বর ওয়ার্ডের পুরোপুরি জল পাস হয়, এক বিশাল বড় ড্রেন ছিল, হাই ড্রেন, সেই ড্রেনটাকে বন্ধ করে দিয়ে তৈরি হলো কি করে? আপনারা জেলা পরিষদ এই প্ল্যানটাকে পাস করলেন কি করে? এটাকে ইমিডিয়েট ভাঙার ব্যবস্থা করুন, তা না হলে পরে ওটা ছাড়া যাবে না, যে কোনো মূল্য আপনাদের ভাঙতেই হবে। আজকে জেলা পরিষদে একটা সরকারি মিটিং ছিল যে 16 ফিনান্স সম্পর্কে কী ধরনের কাজ হবে, কী ধরনের প্রপোজাল হবে সেটা নিয়ে, আর সবার সঙ্গে পরিচয় হলো। কি বললেন না বলেন তাও শুধু শুনলাম আজকে যে কী কাজ, সেই কাজে আমাদের কাজ প্রজেক্ট জমা দিতে হবে, এর মধ্যে 10 দিনের মধ্যে গভর্নমেন্টের অর্ডার আছে, 10 দিনের মধ্যে গভর্নমেন্ট কী ধরনের কাজ সেই কাজের পরিপ্রেক্ষিতে সেখানে আসা আমাদের। শিলিগুড়িতে তীব্র গরমের মধ্যে পথচারীদের স্বস্তি দিতে এগিয়ে এলো বিজেপি। উত্তর থেকে দক্ষিণ সমগ্র রাজ্য জুড়ে দাবদাহে জনজীবন কার্যত বিপর্যস্ত। প্রতিদিনই তাপমাত্রা ঊর্ধ্বমুখী, সকাল থেকেই রোদের তেজে নাজেহাল সাধারণ মানুষ। এর জেরে অস্বস্তি ও ক্লান্তি বাড়ছে শহরবাসীর মধ্যে। এই পরিস্থিতিতে আজ শিলিগুড়ির বিধান রোড সংলগ্ন গোষ্ঠপাল মূর্তির কাছে বিজেপির টাউন মণ্ডল 3 নম্বর কমিটির উদ্যোগে এক মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। পথচলতি মানুষ, শ্রমিক ও যাত্রীদের মধ্যে ঠান্ডা পানীয় বা জুস বিতরণ করা হয় এদিন। দুপুরের প্রখর রোদে ক্লান্ত
মানুষদের হাতে পানীয় তুলে দিয়ে সাময়িক স্বস্তি দেওয়ার চেষ্টা করেন দলের কর্মী ও নেতৃত্বরা। এই উদ্যোগে এলাকার একাধিক কর্মী ও নেতারা উপস্থিত ছিলেন। লোকজন যে রাস্তাঘাটে লোকজন যাচ্ছে ওদের হাইড্রেটেড রাখার জন্য শরীরকে আমরা আজকে ভারতীয় জনতা পার্টি শিলিগুড়ি টাউন মণ্ডল 3-এর তরফ থেকে একটু শরবত বিতরণ করছি। আর ওদের বলছি যে এই গরম যেভাবে বাড়ছে শিলিগুড়িতে, আপনারা বডি হাইড্রেটেড রাখার জন্য বেশি মাধ্যমে জল, শরবত বা অন্য জিনিস খাবেন। হ্যাঁ, গতকালও হয়েছিল আমাদের কর্মসূচি এমবাজারের সামনে, ওইখানে অ্যারাউন্ড 4000-5000 গ্লাস জল খাওয়ানো হয়েছে। আজকেও 4000 গ্লাস শরবত খাওয়ানো। আগামী 7 তারিখ আবার মহাকালপল্লীতে ওই 4-5 গ্লাস শরবত খাওয়ানোর ব্যবস্থা করব আমরা। পুজোর আগে বড় সুখবর ডুয়ার্সে। আবারও ঘন জঙ্গলে মোড়া ডুয়ার্সের প্রকৃতির আড়ালে থাকা অ্যাডভেঞ্চারের অনুভূতি নিতে পারবেন পর্যটকেরা। কেন জানেন? খুলছে বন বাংলোর দ্বার। তাই এবার পুজো কাটুক জঙ্গলের কোলে। ফের চালু হতে চলেছে বন বাংলো বুকিং। পুজোর আগেই পর্যটকদের জন্য বড় সুখবর নিয়ে এলো বন দপ্তর। ডুয়ার্স ভ্রমণে আর শুধুমাত্র বেসরকারি রিসোর্টের উপর নির্ভর করতে হবে না। দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের খুলতে চলেছে বন দপ্তরের একাধিক বন বাংলো। এমনটাই জানিয়েছেন গরুমারা ডিভিশনের এডিএফও রাজীব দেব। জানা গিয়েছে রক্ষণাবেক্ষণ এবং পরিকাঠামোর উন্নতির জন্য কয়েক বছর ধরে এই বাংলোগুলি বন্ধ রাখা হয়েছিল। পাশাপাশি আলিপুরদুয়ারের ঐতিহ্যবাহী হলং বন বাংলোতে অগ্নিকাণ্ডের পর নিরাপত্তার কারণে আরও কিছু বাংলো বন্ধ করে দেওয়া হয়। তবে এবার সবকিছু কাটিয়ে পুজোর আগেই আবার পর্যটকদের জন্য খুলে দেওয়ার পরিকল্পনা নিয়েছে বন দপ্তর। গরুমারা জঙ্গলের খুব কাছেই অবস্থিত হর্নবিল ও রামশাই এলাকার রাইনো ক্যাম্প বনবাংলো বিশেষ আকর্ষণ হতে চলেছে। এই দুটি বড় বাংলোতে রয়েছে মোট 8টি কটেজ। প্রতিটিতেই প্রকৃতির মাঝে থাকার এক অনন্য অভিজ্ঞতা মিলবে। কাছেই রয়েছে মেঘলা ওয়াচ টাওয়ার, যা পর্যটকদের জন্য বাড়তি আকর্ষণ। সবচেয়ে বড় খবর, বন দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই খুব শীঘ্রই শুরু হবে বুকিং। ফলে সহজেই অগ্রিম বুকিং করে নেওয়া যাবে। পুজোর ছুটির পরিকল্পনাও করে নেওয়া যাবে। প্রকৃতির কোলে নিরিবিলি পরিবেশ, পাখির কলরব আর সবুজের মাঝে কাটানো সময়। বন বাংলোর পিছনে রয়েছে ছোট পুকুর, যেখানে বিকেলের দিকে হাজারো পাখির আনাগোনা মন জুড়িয়ে দেবে। স্বল্প খরচে প্রকৃতির এত কাছাকাছি থাকার সুযোগ পুজোর আগে এই খবরে নিঃসন্দেহে পর্যটকদের মুখে হাসি ফুটিয়েছে। একদিকে পাখির কলরব, অন্যদিকে জঙ্গলের ডাক। বন বাংলোয় ফিরতে চলেছে পর্যটনের জোয়ার। এখন শুধু অপেক্ষা ব্যাগ গুছিয়ে ডুয়ার্সের পথে বেরিয়ে পড়া। সেখানে পর্যটকরা বা লোকাল লোক হাতি দেখলে বা হাতির দল দেখলে পরে দাঁড়িয়ে পড়ছেন, দাঁড়িয়ে পড়ে তাকে ছবি তুলছেন, ভিডিও বানাচ্ছেন, রিলস তৈরি করছেন। বোধহয় আমাদের মেমোরির থেকে খুব একটা মুছে যায়নি। এই করতে গিয়ে কিন্তু বাংলাদেশের এক নাগরিক লাটাগুড়ি সরসা জাতীয় সড়কের উপর মারাও গিয়েছিলেন। তো আমি এই ব্যক্তি যারা এই ঘটনাটা ঘটাচ্ছেন এদেরকে সতর্ক করব এবং বলবো আপনারা এই সমস্ত কাজ হতে বিরত থাকুন। কারণ কোনোদিন যদি ফরেস্ট ডিপার্টমেন্টের সামনে যদি আপনারা এই ঘটনা করতে গিয়ে ধরা পড়ে যান, আপনাদের কিন্তু বন্যপ্রাণ আইনের 9 নম্বর ধারা অনুযায়ী কিন্তু আপনাদের এগেনস্টে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সেটি কিন্তু খুবই শক্ত ধারা এবং তার পানিশমেন্টও কিন্তু খুব মানে গ্রেভ পানিশমেন্ট হবে। তো আপনারা এই জিনিসগুলো ইমিডিয়েটলি বন্ধ করুন। আমরা চাই আপনারা হাতি দেখতে পেলে দূরে দাঁড়িয়ে অপেক্ষা করুন। বন্যপ্রাণী তার নিজের রাস্তায় এগিয়ে চলে যাবে, তারপরে আপনারাও রাস্তা দিয়ে চলে যান। ছবি তুলতে গিয়ে বা রিল বানাতে গিয়ে সেই বন্যপ্রাণীটিকে উত্তক্ত করে অযথা নিজেদের বিপদ ডেকে আনবেন না। নজরদারি রয়েছে আপনাদের এই? হ্যাঁ, আমরা নিয়মিতভাবে নজরদারি করি। বিশেষ করে ভোরবেলা এবং সন্ধ্যাবেলার টাইমটা আমরা ভালো মতো নজর রাখি। এছাড়াও রাত্রিবেলা আমাদের নাকা চেকিং থাকে, কিন্তু তাও বিশেষ বিশেষ সময়ে এই ঘটনাটা ঘটে, কারণ ওই সড়কটি জঙ্গলের মাঝখান দিয়ে গেছে, যার ফলে বন্যপ্রাণীরা এদিক ওদিক ক্রস করতেই থাকে। এখনই নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়িবাসীদের জন্য দুর্দান্ত সুখবর। এখন আর দূরে নয়, আপনার প্রিয় টয়োটা গাড়ি মিলবে নিজ শহরেই। টপসেল টয়োটাতে পেয়ে যান নতুন মডেল গ্লান্সা, হাই রাইডার, রুমিয়ন, ইনোভা ক্রিস্টা, ফরচুনার, হিলাক্স সহ নানান গাড়ির সম্ভার। সঙ্গে থাকছে জেনুইন স্পেয়ার পার্টস, অভিজ্ঞ টেকনিশিয়ানের মাধ্যমে নির্ভরযোগ্য সার্ভিস। রয়েছে পুরনো গাড়ি এক্সচেঞ্জের আকর্ষণীয় সুবিধা। তাহলে দেরি কেন? আজই চলে আসুন টপসেল টয়োটা, আসাম মোড়,
চার্চের ঠিক বিপরীতে জলপাইগুড়ি। বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। টপসেল টয়োটা, আপনার স্বপ্নের গাড়ির সেরা ঠিকানা। 15 বছরের অসমাপ্ত সেতু আজও একই জায়গায় রয়েছে। বিধায়কের আশ্বাস, সেতুর কাজ সহ করলা নদীর কাজও খুব দ্রুত সম্পন্ন হবে। বাম আমলে তৈরি করলা নদীর উপর সেতু, যা মূলত রবীন্দ্র ভবনের উল্টো দিকে রয়েছে, সেটির কাজ অসমাপ্ত অবস্থায় রয়েছে। বাম আমল পার হয়ে তৃণমূল সরকার দীর্ঘ 15 বছর রাজত্ব করেছে, কিন্তু সেতুর কাজ হয়নি। এবার এসেছে নতুন সরকার, এই আমলে হয়তো সেতুর কাজ হবে, এমনটাই সাধারণ মানুষ মনে করছেন। জলপাইগুড়ি শহরের রবীন্দ্র ভবনের উল্টো দিকে করলা নদীর উপর এই সেতু দীর্ঘ বছর আগে তৈরি করেছিল বাম সরকার। প্রায় 15 বছরের বেশি সময় পার হলেও কাজ হয়নি। যদিও বিষয়টি নিয়ে জলপাইগুড়ি বিধায়ক অনন্ত দেব অধিকারী বলেন, সেতুর কাজ সম্পন্ন করা হবে, পাশাপাশি হবে নদীর কাজও। আমি বলছি, করলা নদী হচ্ছে জলপাইগুড়ি প্রাণ। করলা নদীতে ড্রেজিং করে, করলা নদী পরিষ্কার করে এখানে নৌকা বিহার করা হবে এবং গঙ্গা আরতি যেভাবে হয় এটাই করলা আরতি হবে। এটা প্রতিশ্রুতি ছিল এবং হবে এটা আগামী দিনে। আর এই সেতুটা নিয়ে কি আপনারা কোনো কি পরিকল্পনা নেবেন? অবশ্যই উন্নয়নমূলক প্রকল্প কয়েকদিনের মধ্যে আমরা দিচ্ছি। এখন আবহাওয়া সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.1 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.8 ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার বিকেলে শহর ও পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টিপাত হলেও তা পরিমাপ করা সম্ভব হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। 15 ফিন্যান্স প্রায় শেষের পথে, আসতে চলেছে 16 ফিন্যান্স। গুরুত্বপূর্ণ এই সময় উন্নয়নমূলক কাজের অগ্রগতি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখতে বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা পরিষদে হাজির হলেন জেলার নবনির্বাচিত বিধায়কেরা। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ চোলাই মদ ও মদ তৈরির উপকরণ উদ্ধার করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অধীন ভোরের আলো থানা এবং এনজেপি আবগারি দপ্তর। চাঞ্চল্য জলপাইগুড়ির রাজগঞ্জে। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।